স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা মানে তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কথাটা আস্তে শোনা যাচ্ছে, মনে হয় সাউন্ড মনে হয় কম। সাউন্ড 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 সাউন্ড। স্যার কেউ কম আসতেছে না। কি যে দেখা যাক, আমরা এমনিতেই জনবল কম, সেটা জি যদি কম স্যার। হয় তাহলে তো আরো কম। সব কমে কমে একজন কমা। আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তোমরা? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাথ ক্লাস হলো নাকি? ম্যাথ ক্লাস ইংরেজি ক্লাস হলো মনে হয়। না স্যার, ম্যাথ ক্লাস ছিল তো, অঙ্ক করতে করতে দেরি হয়ে গেছিল, এই জন্য একটু দেরি হলো। ইয়ে তো ছিল, ইংরেজি ক্লাস ছিল না? ইংরেজি ক্লাস করলো দেখলাম। জি স্যার ছিল, ইংরেজি ক্লাস। সেকেন্ড ক্লাসটা ইংলিশ ছিল। সেকেন্ড ক্লাস, হ্যাঁ। তৃতীয় ক্লাস গণিত। এটা চতুর্থ ব্যবসা উদ্যোগ চলতেছে। চতুর্থ হইলে এটা লাস্ট ক্লাস, অ্যাকাউন্টিং আছে না? হ্যাঁ জি স্যার, এরপর তোমরা কি তোমাদের এই চতুর্থ অ্যাসাইনমেন্টটা, চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টটা কি দিয়েছিল বাসায় একটু, নাকি দ্বিতীয়টা নিয়ে ব্যস্ত আছো? স্যার, স্যার তৃতীয়টা দ্বিতীয়টা হচ্ছে, শেষ। দ্বিতীয়টা শেষ, দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তৃতীয় সপ্তাহের তৃতীয় নির্ধারিত কাজ তো স্যার ওটা মনে হয় দেয়নি গুগল ক্লাসরুমে, কালকে দিবে হয়তো। হ্যাঁ, এখনো দেয় নাই আর কি। তো কালকে ওইটা নিয়ে না আলোচনা স্যার। করতে। তো হ্যাঁ স্যার, আমাদের তো তৃতীয় নির্ধারিত কাজ হলেই শেষ, আর তো না। তৃতীয় নির্ধারণী কাজ বলতে তোমার এই মাসের জন্য শেষ, মানে চতুর্থ সপ্তাহে এক মাস শেষ হলো। এখন ডিসেম্বরে যদি আবার নেয় তাহলে সেটা স্যার ডিসেম্বরের মনে হয় আর 15 হবে তারিখ না। পর্যন্ত 18টা স্যার অ্যাসাইনমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্তই তো হওয়ার কথা শুনছি। দেখা যাক এখন কি করা যায়। মানে কাজ তো খুব একটা আমাদের খুব কঠিন কাজ না, ধীরে সুস্থে আমরা করব, দিলে আবার করব নাকি? স্যার, আপনি যে ফিনান্স করাইতে স্যার চাইলেন? না দেওয়াই ভালো হয়। আচ্ছা, ফিনান্স করবা না উদ্যোগী করবা কও? স্যার, স্যার আপনি ফিনান্স ইচ্ছা। করি। ফিনান্স করি, ফিনান্স কি এটা সেবা বলতেছো না রীতি বলতেছো? রীতি এখনই আসলাম, আমি বললাম ও আচ্ছা শিবা। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ফিনান্স একটু আলোচনা করি। যেহেতু কালকেও আমরা শোনাবো, তোমরা একটু চতুর্থ অ্যাসাইনমেন্টটা একটু মানে দেখে নিও। কালকে কি স্ক্রিনশট নিছিলা সবাই? জি স্যার, আমরা নিছিলাম। স্যার আমি নিতে নিছিলাম। পারিনি। আসিতেছে, একটু ওয়েট করো। রীতি কি ঘুমাচ্ছ নাকি? না স্যার। শরীর খারাপ? না না। মন খারাপ? না স্যার। আচ্ছা, আজকে একটু ঠান্ডা মনে হচ্ছে। ঠান্ডা থাকা ভালো। কামরুল দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পারতেছি, এটা স্ক্রিনশট একটা দিলাম। একটা সৃজনশীল দিছে আর কি। সৃজনশীলের ক নাম্বারটা পাবা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে, আর খ গ ঘ এই তিনটাই পাবা হচ্ছে সপ্তম অধ্যায়ে।
তো ক আর খ তো হুবহু বই থেকে আমাদের সংজ্ঞাটা লিখতে হবে, কিন্তু গ আর ঘটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা, আর একটা হচ্ছে অনুধাবন, উচ্চতর দক্ষতা, আরেকটা হচ্ছে প্রয়োগ। তো এই কয়টাও আমরা পাবো হচ্ছে সপ্তম অধ্যায়ে। স্যার স্ক্রিনশট সব দিছি। আচ্ছা ঠিক আছে। তো আজকে তোমাদের মানে এই বিষয়টা যদি ঝামেলা থাকে তাহলে একটু কালকে মানে আমাকে একটু বলবো যে এটা একটু বুঝাই দিন। আজকে একটু আমি ফিনান্স নিয়ে একটু আলোচনা করি নাকি? রীতি তো মনে হয় একদমই নতুন। আমি তোমার ফিনান্স মানে ক্লাসে দেখিনি এর আগে কখনো, সেই হিসেবে মনে হয় নতুন মানে ফিনান্সের ব্যাপারে। হ্যাঁ স্যার। না, আচ্ছা। স্যার তো আমি আমরা নতুন না, আমি এইটাই ভর্তি হয়েছি কিন্তু ক্লাস করতাম না। আচ্ছা, ক্লাস কেন করতে না? বিশাল ইতিহাস। আচ্ছা, একদিন ছোট গল্প আকারে শুনবো নি। ইতিহাস তো অত এখানে একটা সামারাইজ করে আমাদের একটু বলো, যে কেউ ডিস্টার্ব বিরক্ত করে কিনা, সেই জন্য আর হয়নি পড়াশোনা। আমি স্কুলে গেলে আমার বাপের টেম্পারেচার বেড়ে যায়। সেটা তো এমনি এমনি বাড়ে না, হয় তুমি কিছু অকারেন্স করছো, না আশেপাশের লোকজন কিছু অকারেন্স করছে, এই জন্য টেম্পারেচার। আমিও কিছু করিনি, আশেপাশের লোকজনও কিছু করেনি স্যার। হুদাই টেম্পারেচার বাড়ে। এই স্কুলের কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ফিনান্স একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ তো না? জি। আচ্ছা, এগুলো হচ্ছে ফর্মালিটিস, এইগুলো দরকার নাই আমাদের। আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, মানে টাকার, আমরা যে টাকা ব্যবহার করি এটার মূল্যমান, ভ্যালু আর তোমার অর্থের যে পরিমাণ, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। ভ্যালুটা মানে হচ্ছে তোমার মূল্য। যেমন ধরো, একটা উদাহরণটা তোমাদের পরে দিচ্ছি। তাহলে এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে যে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সময় মূল্যটা কি এটার ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো, প্রকৃত সুদের হার নির্ণয় করতে পারবো, আর হচ্ছে ঋণের কিস্তি নির্ণয় করতে পারবো, সঞ্চয় স্কিমের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো কয়েকটা মূল্য তোমরা নির্ধারণ করতে পারবে, বর্তমান মূল্য নির্ধারণ করতে পারবো, ভবিষ্যৎ মূল্য, এরপর ঋণের কিস্তি মূল্যমান নির্ধারণ করতে পারবা। এইগুলো জিনিস তোমাদের কোন জায়গায় প্রয়োজন হবে তোমাদের? তোমরা যেহেতু এখন ছোট, তোমার আব্বু আম্মু বা বড় ভাই বোনেরা দেখবা ব্যাংক থেকে অনেক সময় ঋণ নেয় কিংবা ব্যাংকে টাকা জমা রাখে। তো ওই ব্যাংকে টাকা জমা রাখা কতটুকু যুক্তিযুক্ত স্যার বলো? আপনি কি আস্তে কথা বলতেছেন না আমি আস্তে শুনতে পাচ্ছি? আমিও আস্তে শুনতে পাচ্ছি। আমি খুব কষ্ট হচ্ছে শুনতে আমার। অডিও অডিও অডিও। স্যার নেটের সমস্যার কারণে এটা হতে পারে। সবচেয়ে ভলিউম, জোরে শোনা যাচ্ছে কামরুলের গলা। আমার কণ্ঠটা এরকমই। ভলিউম তোমার একবারে ইয়েই দেওয়া আছে, সর্বোচ্চই দেওয়া আছে। এখন কি বেশি শোনা যাচ্ছে? স্যার বেশি শোনা যাচ্ছে স্যার। যাচ্ছে। স্যার হ্যাঁ, বেশি, স্যার বেশি শোনা যায়। এটা কি কমায় দিব না এরকমই থাকবে? স্যার কমায় একটু দেন, কমান। কমায় দেন। বেশি একদম মাইকের এখন মতো হয়ে গেছে। স্যার আরেকটু কমে দেন, আরেকটু কমে দেন। এখন আচ্ছা স্বভাব স্যার হচ্ছে। এখন তাও ঠিক, এখন তাও ঠিক আছে স্যার, স্বাভাবিক। আগে বেশি আচ্ছা, ছিল, আহারে। অস্বাভাবিক। অস্বাভাবিক। আচ্ছা, এখন স্বাভাবিক কিনা নাকি অস্বাভাবিক জি নেগেটিভ স্যার। হয়ে গেছে? জি স্যার ঠিক আছে। না, ঠিকই আছে। এটা ওকে, যদি স্বাভাবিক না হয় তাহলে বুঝতে হবে কানের সমস্যা আছে। কানের প্রবলেম, হ্যাঁ। সানসেট আছে। তো যেটা বলছিলাম যে এই জিনিসটা আমাদের দরকার হবে তোমাদের, তোমরা যখন বড় হবা, ব্যাংকে যখন টাকা জমানোর মতো অবস্থায় যাবা, এখন যেহেতু ব্যাংকে টাকা জমানোর অবস্থায় নাই,
তবে তুমি ব্যক্তির কাছে যদি টাকা জমা রাখতে চাও সেক্ষেত্রে তুমি একটা লাভের আশায় কিন্তু জমা রাখতে পারো। তো সেই লাভটা কিরকম হতে পারে, কত টাকা পেতে পারো যদি তুমি স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমরা যে স্টুডেন্ট আমরাও কিন্তু স্যার একটা অ্যাকাউন্ট খুলতে পারি, খোলা যায়, সেখানে কিন্তু আমরা কিন্তু টাকা রাখতে পারি স্যার। তো হ্যাঁ সেটা টাকা তো রাখতে যাই। সমস্যাটা হচ্ছে তোমাদের স্কুলে একবার কিন্তু অ্যাকাউন্ট খুলতে আসছিল, অনেকদিন বসে থেকে হ্যাঁ অ্যাকাউন্ট স্যার, খুললো। ওই যে ডাচ বাংলা ব্যাংকের থেকে। হ্যাঁ, তো এটা কিন্তু এক ধরনের বিজনেস। কিরকম বিজনেস? এইগুলো অ্যাকাউন্ট খুলতে তোমার অনেক সময় দেখা যায় যে তোমাদের জন্য মানে 50 টাকা কি 100 টাকা এরকম ছিল মনে হয় জমা মানে রাখতে হবে। স্যার 100 10 টাকা টাকাও রাখা যায় স্যার, সেটাও শুনছি। আচ্ছা 10 টাকাও রাখা যায়। তো ওদের জন্য যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট যখনই খুলবে তখনই তোমার ধরলাম 50 টাকা করে তোমার রাখতে হবে। তোমার কাছে কিন্তু ওইটা খুব কম রাখতেছে, 50 টাকা তো আহামরি কিছুই না। কিন্তু এরকম ধরো 100 জন অ্যাকাউন্ট খুললো, তাহলে তাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হলো? 50,000 টাকা। স্যার। 10 টাকা করে হলেও তো স্যার অনেক টাকা। ধরলাম 10 টাকা করেও যদি ধরি, 100টা যদি অ্যাকাউন্ট খুলি আমার 1,000 টাকা, তাই তো? 1000। জি স্যার। এই 1,000 টাকা কিন্তু তুমি তুলতে পারবে না। তাহলে এই টাকাটা কই থাকবে? এটা তোমার যারা অ্যাকাউন্ট খুললো তাদের কাছে ওই টাকাটা থাকলো বিনা মূল্যে, যাকে বলে। তো এই যে এইভাবে তারা কি করে, তারা কিছু মূলধন সংগ্রহ করে, তোমার জাস্ট অ্যাকাউন্ট খুলে দিবে। তুমি ছাত্র, তোমার তো আসলে কোনো মানে টাকা জমা মানে টাকা আসার মানে নির্দিষ্ট উৎস নাই। তো নির্ধারিত উৎস যখন থাকবে না তখন কিন্তু তুমি টাকাটা সঠিকভাবে জমাতে পারবে না, এক মাসে ইয়া। রাখতে পারবা, রাখতে পারবে না, এরকম হবে। তো সেক্ষেত্রে তোমার ব্যাংকে তোমার জন্য অ্যাকাউন্ট খোলাটা কিছুটা মানে অলাভজনক। আর নির্দিষ্ট একটা টাকা না রাখলে সেই টাকার উপর তুমি মুনাফাও পাবা না। তো সেহেতু ওই রকম করে টাকা ব্যাংকে রাখা মানে নিজের টাকাটা ওখানে আটকে রাখা। তো এতে করে কিন্তু তোমার দেখা যাবে যে তোমার যখন ইনকাম সোর্স নাই সেই ক্ষেত্রে তুমি ব্যাংকের অ্যাকাউন্ট খুললে খুব একটা লাভবান হতে পারবা না। তো এখানে যেটা বললাম যে তোমরা যখন ইনকাম করতে পারবা, ইনকাম করতে শিখবা, তখনই এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো যে কোন ব্যাংকে টাকা রাখলে আমার জন্য লাভজনক হবে, কোন ব্যাংকে টাকাটা রাখলে আমি খুব সহজেই মানে একটা সময় পর যে বেশি টাকা পাবো। তোমাদের আব্বু আম্মুর দেখবা সবারই একটা করে ডিপিএস থাকে, মানে তোমার জন্য হোক বা যে বাসাতে মেয়ে থাকে তাদের বিয়ের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট খুলে রাখে, যে 10-12 বছর পর মেয়ে যখন বিয়ে দিব তখন ওই টাকাটা তুলে তাকে দিয়ে দিব, এরকম মানে চিন্তা ভাবনা থেকে অনেক সময় ডিপিএস খুলে রাখে এবং মাসে মাসে সেই টাকাটা দেয়। এই যে মাসে মাসে যে টাকা দেয় দেয় এটাকে আমরা বলবো কিন্তু তোমার কিস্তি। যে তোমার একটা স্কিম সে নিছে যে 12 বছর পর মাসে যদি 1,000 টাকা করে রাখে তাহলে সে 8 লক্ষ টাকা পাবে, ধরলাম এরকম টাকা তাকে দিবে। তা আমরা কিন্তু হিসাব নিকাশ করি না, আমরা জাস্ট দেখলাম যে এই ব্যাংক 12 লক্ষ টাকা দিবে, ওই ব্যাংক 8 লক্ষ টাকা দিবে, কে বেশি দিচ্ছে 12 লক্ষ, তাহলে তার কাছেই আমরা টাকা রাখি। কিন্তু হিসাব নিকাশ করি না যে আসলে ওই যে 12 লক্ষ টাকা দিচ্ছে আর যে 8 লক্ষ টাকা দিচ্ছে এই দুইজনের মধ্যে কে বেশি আমাকে মানে লাভ দিচ্ছে, এটা কিন্তু আমরা হিসাব করি না। এই হিসাবটা করার জন্যই আমাদের এই অর্থের সময় মূল্যটা প্রয়োজন। এবং ফিনান্স যতদিন করবা এই অর্থের সময় মূল্যটা প্রতিটা চ্যাপ্টারে মানে প্রতিটা গাণিতিক সমস্যাতেই অর্থের সময় মূল্যটা তোমরা পাবা। ইন্টারমিডিয়েটে তোমার দেখা যাবে যে পুরো একটা বই আছে শুধু ফিনান্সের। তো এই জন্য মানে এই অর্থের সময় মূল্যটা হচ্ছে আমাদের ফিনান্সের ভিত্তি। যেমন অ্যাকাউন্টিং এ আমাদের ভিত্তি হচ্ছে যে তোমার হিসাব সমীকরণ, যেটা এ সমান এল প্লাস ওই, এই সূত্রটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ভিত্তি। সবকিছু এর এর মধ্যে আছে, এই তিনটা ইকুয়েশনের মধ্যেই তোমার অ্যাকাউন্টিংটা আছে। তো সেই রকম ফিনান্সের ভিত্তিটা বলবো আমরা হচ্ছে অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্যটা আমরা যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারি, বাকি চ্যাপ্টার গুলো বাকি অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা খুব ইজিলি করতে পারবো ইনশাআল্লাহ। তো এই বিষয়বস্তুগুলোই আমরা এই অধ্যায়ের পুরোটা অধ্যায়ে আলোচনা করব। এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট দিতে পারো কিংবা লিখে নিতে পারো, লিখে নিলে মনে হয় সময় বেশি হবে। একটু স্ক্রিনশট দাও, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন। দেখা যাচ্ছে? জি স্যার। স্পষ্ট তো নাকি? জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ফাইন করে একটা স্ক্রিনশট দাও। দিছি স্যার। স্যার এগুলো কি হয়ে আমাদের গেছে। দরকার? এইগুলো তোমার ক এবং খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট।
যখন তোমাদের স্বাভাবিক নিয়মে পরীক্ষা নিব আমরা, এই অ্যাসাইনমেন্ট স্যার কত ব্যতীত যে অধ্যায়ে? এটা তৃতীয় তৃতীয় অধ্যায়। অধ্যায় এতক্ষণ ধরে কথা বললো, কি বুঝলো? বুঝতে পারিনি। আচ্ছা, এই কোন দেশে যে প্রশ্নগুলো থাকে। আমরা একটু মানে বের করার সেটাই তো চেষ্টা করব। কথা। যদি না পাই সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব। যদিও আমি এই অধ্যায়টা শেষ করতে করতে তোমরা এই সবগুলোর উত্তরই পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু উত্তর দেওয়া আছে। তো এখন আমরা আসি টাইম ভ্যালু অফ মানি বলতে আমরা কি বুঝি। তার আগে কিছু দাম দেখো। 2005 সালে খাদ্যদ্রব্যের কিছু দাম দেখো। 2005 সালে তোমার চিকন চাল ছিল হচ্ছে 11 টাকা কেজি, স্যার চাল ছিল 36 টাকা কেজি, আমরা শুয়ে মসুর থেকে ডাল ক্লাস করতেছে স্যার। 14 টাকা কেজি, অনেকক্ষণ চিনি। ধরে বসেছিলাম তো একটু শুয়ে আছি এখন। আচ্ছা দেখো, চিনি চাল ছিল হচ্ছে 11 টাকা কেজি, সয়াবিন তেল ছিল 36, মসুর ডাল 14, চিনি ছিল 28, আর গরুর মাংস ছিল 56 টাকা কেজি। এইগুলো ছিল হচ্ছে 2005 সালে, আজ থেকে 15 বছর আগে। কিন্তু বর্তমানে এগুলোর দাম কিরকম দেখো। চাল হয়ে গেছে 56 টাকা কেজি, তারও বেশি এখন অনেক সময় চিকনটা। সয়াবিন তেল হয়ে গেছে 110 টাকা কেজি, মসুর ডাল হয়েছে 65 টাকা কেজি, চিনি হচ্ছে 60 টাকা কেজি, গরুর মাংস 450 বা 500 টাকা। এরকম দাম হয়েছে না এখন? জি। তাহলে তোমরা একটা জিনিস দেখো তো, দামের কি পরিবর্তন হয়েছে না ফাইজা, হয়নি? হ্যাঁ। তুমি একটু আনমিউট করো, যে গাড়ির শব্দ আসতেছে। আচ্ছা, এখানে তোমাদের দাম দেখো, পরিমাণটা দেখো কিন্তু কেজি আছে। আমি 2005 সালেও 1 কেজি কিনছিলাম চাল 11 টাকা দিয়ে। বর্তমানে আমি 1 কেজি কিনি, কিন্তু আমার খরচ হচ্ছে কত টাকা? 56 টাকা। তাহলে মূল্যের কি পরিবর্তন হয়েছে কি হয়নি? বলো রীতি, বলো, তুমি তো নিঃশ্বাস নিচ্ছ জোরে জোরে, শুধু বলো। কি বলবো স্যার? দাম বৃদ্ধি পাইছে কিনা, মানে চাল ছিল 11 টাকা, এখন সেটা হয়ে গেছে 56 টাকা। তাহলে এখানে দাম স্যার দাম হ্যাঁ বেশি স্যার, দাম। দাম তাহলে বেশি স্যার। টাকার, হ্যাঁ, টাকার মূল্য কি তাহলে বৃদ্ধি পাইছে? স্যার টাকার মূল্য হ্যাঁ, বৃদ্ধি পাইছে স্যার। টাকার মূল্য বৃদ্ধি টাকার পাইছে। মূল্য বৃদ্ধি পাইছে না জিনিসের মূল্য? টাকার মূল্য বৃদ্ধি পাইছে। মানে আগে আমি 11 টাকা খরচ করে এক কেজি পাইতাম, এখন সেখানে 56 টাকা খরচ করে আমি 1 কেজি পাই। তাহলে টাকার মূল্য বাড়ছে না কমছে? স্যার বাড়ছে স্যার স্যার। জিনিসের মূল্য বাড়ছে। না, জিনিসের মূল্য বাড়ছে ঠিক আছে, ওটাই তুমি ওই সেন্সে চিন্তা করো যে আমি আগে 11 টাকা দিয়ে 1 কেজি পেতাম, আমি এখন 56 টাকা দিয়ে 1 কেজি পাই, তার মানে টাকার দাম বাড়ছে, তাই তো? হ্যাঁ স্যার। না স্যার। না স্যার, মালিয়া নাকি? না স্যার, স্যার রীতি বলছে। না স্যার কেন, বলো, বুঝাই দাও কেন দাম বাড়েনি। বুঝাই দাও। হ্যাঁ, ও শুয়ে থেকে ও হচ্ছে যে ক্লাস করতেছে আর হাসিচ্ছে স্যার, দেখেন। আচ্ছা, এর আগে কিন্তু তোমাদের বলছি ক্লাস কিন্তু ভিডিও হয়, সেই বুঝে কাজ করো। আচ্ছা, তো এখানে দেখো, কামরুল যেটা বললা, তোমার তোমার সেন্সে তুমি ঠিক আছো, কিন্তু একটা উদাহরণ দিই তাহলে তোমার, তুমি যেটা বলছো সেটা ঠিক বলছো না ভুল বলছো বুঝতে পারবা। আচ্ছা ধরো, এটা একটা মানে তোমার হচ্ছে, এটা বিয়ের ব্যাপারে বললে আরো বেশি ভালো বোঝা যায়। অনেক সময় আমরা দেখি যে কেউ হয়তো ভালো চাকরি করে আর আরেকজন চাকরি করে না। তো মেয়ের মেয়ের কথা চিন্তা করো, মেয়ে যারা আছে মন খারাপ করো না, এটা বোঝানোর জন্য বলতেছি যে একটা মেয়ে হয়তো বা একটু রূপবতী, আরেকটা মেয়ে একটু কালো হয়তো বা। তো ওই কিবা শ্যামা। শ্যামা মেয়ে, তো সেই শ্যামা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেখা গেল ডিমান্ড বেশি দিচ্ছে তার বাবা, আর যে একটু রূপবতী তাকে বিয়ে দেওয়ার জন্য ডিমান্ড কম দেওয়া লাগতেছে। তো যে শ্যামা মেয়ে, তাকে বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা ডিমান্ড এই সেই অনেক কিছু বেশি দিচ্ছে, তো তার মানে কি আমরা বুঝবো যে শ্যামা মেয়েটার ডিমান্ড বেশি? স্যার মেয়েটার ডিমান্ড মানে বুঝলাম না, মেয়ের কেন ডিমান্ড হবে? মানে মেয়ের, মানে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের ডিমান্ড আমি বলছি, মেয়ের ডিমান্ড বলতে বিয়ে। এখানে আমরা কি, যখন আমরা দেখতেছি যে তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক কিছু উপর দিচ্ছে, gift দিচ্ছে, তার মানে কি
দেখতে হবে যে ইস, মশা কামড়াচ্ছে কেন? এটার জন্য যে ডিমান্ড দিচ্ছে সেটা কি আছে, মানে তার ডিমান্ড বেশি না তার একটু ঘাটতি আছে দেখেই তাকে এরকম বেশি দিচ্ছে? স্যার একটু স্যার ঘাটতি আছে তার স্যার। ঘাটতি আছে বললে তাই বেশি দিচ্ছে। হ্যাঁ ঘাটতি আছে। স্যার ওই যে সেম জিনিস কালামিয়ে ওই জন্য স্যার কালামায় পছন্দ করে না অনেকে, ওই জন্য একটু আচ্ছা ডিমান্ড একটু বেশি দিচ্ছে। আর স্যার ফর্সা মেয়ে সবাই পছন্দ করে, ওই জন্য ডিমান্ড দেওয়া লাগতেছে না। আচ্ছা। আর এর তো থেকে এটা ভালো কামরুল বুঝালো। এটা এখন তোমার এই অর্থের সময় মূল্যতে অ্যাপ্লাই করো, দেখো যে 11 টাকাতে তুমি 1 কেজি পাইতা, আর এখন সেখানে 56 টাকা ব্যয় করে 1 কেজি পাও, তাহলে টাকার দাম কি কমছে না বাড়ছে? স্যার আই বুঝছি। টাকার দাম দাম, পরিমাণ পরিমাণ এখানে বাড়ছে, কিন্তু দামটা কিন্তু কমে গেছে। আগে যেখানে তুমি 11টা কয়েন, মানে ধরো 1 টাকার 11টা কয়েন, এই 11টা কয়েন দিয়ে তুমি 1 কেজি চাল পাইতা, আর এখন সেখানে 56টা কয়েন দিচ্ছ, দিয়ে ওই 1 কেজি পাচ্ছ, তুমি কিন্তু বেশি পাচ্ছ না। অথচ তুমি 2005 সালে 56 টাকা দিয়ে 5 কেজি চাল পাইতা, কিন্তু এখন পাচ্ছ তুমি 1 কেজি। তার মানে টাকার পরিমাণটা বাড়ছে, কিন্তু টাকার মানটা কমে গেছে। আমার কথা কি একটু বুঝতে পারলাম? জি স্যার ক্লিয়ার। বুঝলাম স্যার। বুঝুনি? ক্লিয়ার স্যার, বুঝছি, এবার বুঝছি। বুঝিনি। পরিমাণ বুঝনি? আর, আচ্ছা আমি বলি একটু, পরিমাণ আর দাম বা মান এটা দুটো আলাদা ভাববা। এখানে যেটা হয়েছে পরিমাণ বাড়ছে, মান কিন্তু বাড়েনি। এখানে পরিমাণ বাড়ছে, আগে ছিল 11 টাকা, সেটা হয়ে গেছে 56 টাকা, তার মানে পরিমাণ বাড়ছে, স্যার বুঝছি কিন্তু মান। বুঝছি, নেন এক টপিক আর ভালো লাগছে না, অন্য টপিকে যান। তারপরে আসো হচ্ছে এই যে এখানে যেটা আমি বললাম সেটা আর কি, যে ভ্যালু যখন তোমার কমবে প্রাইসটা তখন বাড়বে, আর ভ্যালুটা যখন বাড়বে প্রাইসটা তখন কমবে। এটা আমাদের দরকার হবে তোমার যখন আমরা সিদ্ধান্ত দিব, সেক্ষেত্রে অর্থের সময় মূল্যের মাধ্যমে যখন আমরা সিদ্ধান্ত দিব, তখন এটা কাজে আসবে যে ভ্যালু আর প্রাইস কিন্তু এক না। ভ্যালু যখন নিম্নগামী, এটা নৈমিত্তিকে আসে, যে মূল্য যদি কমে যায়, মানে ভ্যালু যদি কমে যায়, সেক্ষেত্রে অর্থ কি বাড়বে না কমবে? তো সেক্ষেত্রে অর্থ কিন্তু বাড়বে, মানে মূল্য কমলে অর্থ বাড়বে, অর্থ কমলে মূল্য বাড়বে, এরকম হবে। এটা একটু মনে রাখার চেষ্টা করো। স্যার এত কিছু কিভাবে মনে রাখবো? মনে রাখবা বলতে জিনিসটা বুঝলে তো মনে রাখার দরকার নাই, তোমাকে তো ওটাই বুঝালাম, যে ওই যে যেটা আটকাই দিলা আর কি, যে বুঝছো আর কি একটাতে কতক্ষণ থাকবা, সেটাই ওটা পরেরটা হচ্ছে চিত্র। যখন হচ্ছে তোমার 11টা ছিল, 11 টাকা ছিল, তখন কিন্তু তুমি ওটার তোমার দাম বেশি ছিল, পরিমাণটা কম ছিল, মানে মূল্যটা বেশি ছিল। কামরুল স্যারে আবার ওই রাস্তায় নিয়ে গেল। বুঝি নাই? কামরুল আপনাকে আবার ওই রাস্তায় নিয়ে গেল। আচ্ছা ওই রাস্তায় তাহলে আর না যাই আমরা। এই যে এই চিত্র দেখে কি বুঝতে পারতেছো কামরুল, একটু আমাকে বুঝাও। স্যার চিত্র কই আসে নাই, ও আসছে স্যার। স্যার টাকা এগুলো অর্থ। কি বুঝতেছো সেটা? স্যার লোকজন দাঁড়ায় স্যার আছে স্যার সাল দেখতেছে। দেখতেছি 2030, বড় উঁচু টাকাতে দাঁড়ায় আছে বর্তমান ওই সময় লোকটা। মানুষ শুদ্ধ বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু 2030 সালে মানুষের কাছে এত টাকা থাকবে যে তারা নিচের দিক তাকায় থাকবে। আচ্ছা, আরেকবার আরেকবার। সেবা কিছু বলবা, চিত্র দেখে কোনো কিছু বুঝতে পারো কিনা? স্যার স্যার আমি চিত্র তো তো আনমিউট করলেই তো খালি গাড়ির শব্দ শোনা যায়, এই জন্য আর আনমিউট করতেছি না। মিউট করতে হ্যাঁ, হবে তুমি তোমার। তুমি মিউট করে রেখে দাও, আমার গাড়ির শব্দ শোনা যায়। আচ্ছা এখন তোমার ব্যস্ত। ভয়েস নাহলে অন্য কোথায়? তুমি নাহলে অন্য ঘরে সেবা যাও। বলো, সেবা বলো, না হয় সমস্যা জি নাই। স্যার বলেন। তুমি কি বুঝতে পারতেছো চিত্রটা দেখে? স্যার 2030 সালে মানুষ অনেক বড় লোক হয়ে যাবে, যেটা এখন ভাবে তারা, এরকমই তো কিছু একটা। আচ্ছা এটা সবাই হচ্ছে সেই তোমার লক্ষ্যটা অর্জন করতে যাচ্ছে। আমরা এখন এটা 21 সালে পা দিচ্ছি। অর্থের সময় মূল্য। এটা হচ্ছে অর্থের সময় মূল্য। তুমি যদি দেখো এখানে বর্তমান সময়ে টাকা কিছু জমা রাখো, এই টাকাটা ও বর্তমান সময় 2020 সাল, তো 20 সালে তুমি যদি শুরু করো, এই যে এখান থেকে দেখো একজন উঠতেছে মানে শুরু করতেছে, তো সেইটা তুমি যে টাকাটা রাখো ব্যাংকে সেভিংস রাখো, সেক্ষেত্রে তুমি 30 সালে আস্তে আস্তে তোমার টাকার পরিমাণটা বাড়বে কিন্তু।
তুমি যে টাকাটা বর্তমানে রাখবা সেটা 30 সাল আস্তে আস্তে বাড়বে এবং এবং টপে একজন দেখো দাঁড়ায় আছে 2030 সাল যেটা মেনশন করা আছে। তো এখানে জি হচ্ছে স্যার। অর্থের মূল্যটা বোঝানো হয়েছে যে তোমার বর্তমানে তুমি টাকা রাখবা জিরো ফিগারে, এই যে একজন যে যাওয়ার চেষ্টা করতেছে উঠে আসে আর কি, সে হচ্ছে টাকা রাখছে, তার টাকাটা 2030 সালে বাড়বে, এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ক্লিয়ার? তোমাদের কথা শুনে মনে হলো যে এক ছাত্র জিজ্ঞেস করছে যে আহ সেদিন তোমাদের বলছি কিনা জানি না, যে বলতেছে স্যার একটা লাইন বুঝিনি কবিতা। কি লাইন বুঝিসনি? তো বলছে স্যার সকালে উঠি আমি মনে মনে পড়ি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, এটার মানে কি? তো স্যারও তো জানে না আসলে। তো স্যার এখন বলছে যে আঞ্চলিক ভাষায় ট্রান্সলেট করে বলছে, মানে ধরো বগুড়ার ভাষাতেই বলছে। তো হচ্ছে এটা বুঝলো না, সকালে উঠে আমি মনে মনে পড়ি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। তো তোমাদের যখন আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি দেখতে পাচ্ছ, তো বলতেছে একটা মানুষ, কিছু কয়েন, একজন দাঁড়ায় আছে 2030। তো তোমাদের এখানে তো বলিনি যে লুক অ্যাট দ্য পিকচার, ওই ক্লাস 3 পড়ার মতো, লুক অ্যাট দ্য পিকচার, দিস ইজ এ পেন, দিস ইজ এ হকি স্টিক। এরকম তো তোমাদের স্যার হওয়ার কথা স্যার না। আমরা কথাটা বুঝতে ভুল করছি স্যার। স্যার কথাটা আমরা বুঝতে ভুল করছি। স্যার আপনি আমাকে বলছেন যে চিত্রটা দেখে কি মনে হয়, স্যার আমরা ওই জন্য ওই কথাই বলছি স্যার। আমি কি মনে হয় বলছি, আমি কিন্তু বলিনি চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ, মনে হয় আর দেখতে পাওয়া স্যার আমরা দুটো ওটা না। বলে দিছি। সেদিন মানে আমি একটা লাস্ট যে ট্রেনিং একটা করছি আর কি, ট্রেনিং এ তোমার আমাদের একটা প্রশ্ন দিছে, প্রশ্ন দিয়ে প্রশ্নতে তোমার আহ প্রশ্ন আছে 30টা, 30টা প্রশ্নের উত্তর লিখতে হবে, সময় দিছে হচ্ছে 2 মিনিট। তা আমরা তো স্যার অবাক যে 30টা প্রশ্ন কেমনে 2 মিনিটে লিখবেন? কেমনে 2 মিনিটে লিখবো, তা আমরা তো প্রশ্ন পাই লেখা শুরু করে দিছি যে 2 মিনিটে লিখতেই হবে। মাসাল্লাহ 2 মিনিট শেষ হতে হতেই তোমার আমরা মোটামুটি 4টা 5টা এরকম প্রশ্ন লিখতে পারছি। তো সবার খাতা জমা নিয়ে নিল, নিয়ে বলতেছে যে আপনারা সবাই ফেল। কারণ স্যার ফেল এটা কিভাবে সম্ভব? তো বলছে আপনারা তো প্রশ্নই ঠিক মতো পড়েননি। তো প্রশ্নে লেখা ছিল যে ফার্স্ট রিড দ্য কোশ্চেন, ওখানে কিন্তু বলেনি যে রাইট দ্য কোশ্চেন, ওখানে ছিল রিড, ফার্স্ট ইউ রিড দ্য কোশ্চেন। রিড, ওই প্রশ্নটা রিড করতে পড়তে তো তোমার 2 মিনিট লাগবে না। তো ওটাই ছিল অ্যান্সার, যারা সাদা খাতা জমা দিত তারা 3 মার্ক পাইত। আমাদের আসলে আমরা হচ্ছে এতটাই অস্থির, মানে কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমরা, এটা কিন্তু এক ধরনের তোমার আইকিউ টেস্ট। যেমন একবার তোমার আর্মিদের ইয়েতে, তোমাদের মনে হয় ক্লাসে অ্যাকাউন্টিং এর ক্লাসের সময় হয়ে গেছে, তো আর্মিদের হ্যাঁ স্যার সময় একটা হয়ে আসছে। মানে তোমার ভাইভাতে জিজ্ঞেস করছে যে একটা গ্লাস ভেঙে গেলে কত টুকরা হবে, এটার অ্যান্সার কি? তো এটার অ্যান্সার ছিল, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এরকম ছিল, গ্লাসটা নিয়ে তার ফালাই দিতে হবে, মানে ফালাই দেওয়ার পর বলতে হবে যে এখন গুনে নেন কয় টুকরা হয়, এটাই তার অ্যান্সার। তো এটা হচ্ছে তোমার উপস্থিত বুদ্ধি। এখন তোমার যদি জিজ্ঞেস হয় যে গ্লাস ভাঙলে কয় টুকরা হবে, তোমার অ্যান্সার কিন্তু স্বাভাবিকভাবে কয় টুকরা হবে আমি কি জানি, এভাবে বলবো যে এটা কোনো প্রশ্ন স্যার হলো বলতে হবে কয় একের অধিক। একের অধিক বললে তো হবে না, ওটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ওইটাই, কারণ কখন কোনটা ভাঙবে তোমাকে এক্সাক্ট, যেহেতু ইয়েটা বলছে পরিমাণটা জিজ্ঞেস করছে, সেহেতু তুমি একের অধিক বললে তো হবে না। ওটার উত্তর হবে ওইরকম যে ভেঙে ওই ফেলতে হবে, ফেলে ভাঙ্গে ভাঙলে দেখানো লাগবে। হ্যাঁ ভেঙে বলা লাগবে, দেখেন এখন গণেন কয়টা হাই হয়। রে অত্যাচার। খুবই অত্যাচার। এরকমই। হুম হুম। তাহলে এটাই চিত্র দ্বারা আমরা এটাই বুঝাইছি যে অর্থের সময় মূল্যটা আর কি। তো এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে সংজ্ঞাটা একটু তোমাদের আর খুঁজতে হবে না কষ্ট করে। সংজ্ঞা তো এটা চলে গেল। স্যার আজকে এই পর্যন্তই। হ্যাঁ এই পর্যন্তই থাক। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আবার আসেন। সবাই সবাই কমার্সের ক্লাসে আসো, হিসাব বিজ্ঞান আছে। উফ।